টোটাল 3টে টপিক, মোট ক্লাস লাগছে 1টা 2টো 3টে 4টে, 4টে ক্লাস দিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো রেকর্ড অন করো। কি অলরেডি অন? বলবে তো। ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? জলদি কমেন্টস করে জানাও তোমরা প্রত্যেকে কেমন আছো, আর আজকের ক্লাসের জন্য তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ইতিমধ্যেই তোমরা হয়তো দেখলে আমি এসে একটু কিছু ভাবছিলাম, তাই না? অলরেডি তোমাদের স্যার চালু করে দিয়েছে রেকর্ড, আর আমি রেকর্ডের মধ্যে এসে এখানে ভাবছি কি বলবো, কি করব, কি জানাবো তোমাদের, কি তাই তো? হ্যাঁ, ঠিকই দেখেছো, আমি কিন্তু একটু আগে এটাই ভাবছিলাম যে আমাদের এই যে আজকে থেকে আমাদের আরও একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, অর্থাৎ ক্লাস 11 এডুকেশন সেকেন্ড সেমিস্টার ইউনিট 1-এর পার্ট বি, যেটা তোমাদের বইয়ে হয়তো সেকেন্ড চ্যাপ্টার দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যার চিন্তাধারা। দেখো দেখতেই পাচ্ছ, ইউনিট 1-এর পার্ট বি, শিক্ষা মনোবিদ্যার চিন্তাধারা। তো এই টপিকটা, এই পার্টটা আমাদের টোটাল 3টে ভাগে বিভক্ত, মানে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে 3টে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যে টপিকগুলো আমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারেও কিন্তু পড়তে হতে পারে। তো যখন আমরা থার্ড বা ফোর্থে উঠবো তখন দেখা যাবে। আপাতত সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তো মার্চের 3 তারিখ থেকে, কি তাই না? তো দেখো, অলরেডি আমাদের শিক্ষা মনোবিদ্যার চিন্তাধারা এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের টোটাল 3টে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। সেই টপিকগুলো দেখো দেখতেই পাচ্ছ, আচরণবাদ, গেস্টাল্ট তত্ত্ব অ্যান্ড মনসমীক্ষণবাদ। তো আমি এটাই একটু ভাবছিলাম যে তোমাদেরকে কিভাবে করালে বা কোন পার্টগুলো এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ নিউ সিলেবাস সবই তো পড়তে হবে। আগের বছর কি এসছে না এসছে এগুলো তো দেখার কোনো প্রশ্নই নেই। আর এই যে তুমি এই চ্যাপ্টারটা দেখছো না, এই টোটাল চ্যাপ্টারটাই আমাদের ক্লাস 11-এর সিলেবাসে, সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে নিউ অ্যাড হয়েছে। সুতরাং আমাদেরকে কিন্তু সবগুলো পার্টই পড়তে হবে। তবে সবগুলো পার্ট পড়লেও একটু তো আমাদের পুরনো অভিজ্ঞতা কাজ করে, পূর্ব অভিজ্ঞতা, এত দিন ধরে পড়িয়েছি। সুতরাং কোন টপিকটা ইম্পর্টেন্ট সেই টপিকটা তো আমি বলবোই। আজকের ক্লাসে কিন্তু আমি জানিয়ে দেব এই 3টে টপিকের মধ্যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় কোন টপিক থেকে প্রশ্ন 200% শিওর আসতে পারে 5 মার্কসের জন্য আর 2 মার্কসের জন্য। এই 3টে টপিক থেকে কোন টপিক থেকে? তো আজকে আমরা কি করব? আজকে আমরা এই সেকেন্ড চ্যাপ্টার যে শুরু হচ্ছে, এই সেকেন্ড চ্যাপ্টারের চ্যাপ্টার কনসেপ্টটা নিয়ে নেব, যে কি কি পড়তে হবে, কি কি রয়েছে, এভরিথিং। তো অবশ্যই তোমরা আগ্রহী তো? তো দেরি কিসের, জলদি ঝটপট লাইক করে শেয়ার করে দাও। আর তোমাদের সাথে তো ভুলেই গেছি, নমস্কার, আমি অভিষেক মৈত্র। আর তোমরা কে কোথা থেকে ক্লাস করছো অবশ্যই কিন্তু তোমার নাম আর জেলার নামটা কমেন্টস বক্সে লিখে পাঠাও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো শুরু করছি আজকের র্যান্ডামলি জমজমাট ক্লাস। কি কিশোরী, কি তাই তো? চলো তাহলে আমাদের গ্রুপ সি, শিক্ষার মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, আমাদের গ্রুপ সি থেকে স্টার্ট হচ্ছে, এবং ইউনিট 1-এর বি, শিক্ষা মনোবিদ্যার চিন্তাধারা, আমি শর্টে লিখেছি। তো এই চ্যাপ্টারের আগে আমরা অলরেডি চ্যাপ্টার 1, যেটা ইউনিট 1-এর পার্ট 1 যেটা ছিল, সেই পার্ট কিন্তু আমরা প্রত্যেকে কভার করে নিয়েছি, কি তাই তো? শিক্ষা মনোবিজ্ঞানের সাথে সম্পর্ক, শিক্ষা মনোবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের পার্থক্য, তারপর কাকে বলে, সংজ্ঞা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শুধু তাই নয়, তারপরেও যে আমাদের পার্টগুলো ছিল জ্ঞান অর্জনের প্রক্রিয়া, সংবেদন, প্রত্যক্ষণ, ধারণা, 3টে পার্টে কিন্তু খুব সুন্দর করে আমরা কভার করেছি উইথ চ্যাপ্টার কনসেপ্ট। এবং আজকে আমরা নতুন চ্যাপ্টার যেহেতু শুরু হচ্ছে, তাই আগে চ্যাপ্টার কনসেপ্টটা নিয়ে নেব, কারণ এই চ্যাপ্টার কনসেপ্টটাই কিন্তু তোমার পুরো টপিকগুলোকে পড়তে সাহায্য করবে, পুরো টপিকগুলোকে বুঝতে সাহায্য করবে। সুতরাং প্রত্যেকের কাছে এটা আমার একান্ত অনুরোধ, অবশ্যই কিন্তু যেহেতু নিউ টপিক, শুধু বেখেয়ালে থাকলে হবে না, যেটুকু বলবো সেটুকু মনোযোগ দিয়ে শুনে নেবে। আর আজকের ক্লাসেই কিন্তু আমি সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা, সেই পরীক্ষাতে কোন টপিকটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দেবো। একটু আগেও এই কথাটা বললাম, আবারও বললাম এই কথা, যারা স্কিপ করে গেছো বা যারা শোনোনি, যারা টুক করে উপর থেকে একটা নোটিফিকেশান এসছে বাবু খেয়েছো, ওইটার রিপ্লাই দিতে চলে গিয়েছিলে, তাদের জন্য আর একবার উত্তরটা আমি দিয়ে দিলাম যে আজকের ক্লাসে কিন্তু আমি বলে দেবো কোন পার্টটা ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকে এটা কিন্তু সুন্দর করে খাতায় লিখে নেবে। তো দেখো,
আমাদের যে তিনটে মূল গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার চিন্তাধারা, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা আমরা যে পার্টটা পড়ছি, অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি, এই এডুকেশনাল সাইকোলজির মধ্যে যে শিক্ষা মনোবিজ্ঞানীরা যে সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন, শিখন কৌশলগুলো বা শিখন তত্ত্বগুলো নিয়ে আলোচনা করেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটে তত্ত্ব আমাদের দেওয়া আছে। 1 নম্বরেই বলছি আচরণবাদ, 2 নম্বর হচ্ছে গেস্টাল্ট তত্ত্ব, আর 3 নম্বরে রয়েছে মনসমীক্ষণবাদ। তো তিনটের আমরা দেখো ছোট্ট করে আমি এদিকে একটা চক আউট দিয়েছি। এই চক আউটটা কিসের জন্য বলো তো? এটা চ্যাপ্টার কনসেপ্টের চক আউট, যেটা তুমি কোনো বইয়ে কিন্তু এটা পাবে না, এটা তোমাকে নিজের খাতায় নোট ডাউন করে নিতে হবে। এবং আমি এটুকু ড্যাম শিওর, এটুকু আমি গর্ব করে বলতে পারি, যদি এইটুকুটা তোমরা ভালো করে বুঝে নিতে পারো, তাহলে এখান থেকে 2 মার্কসের যাই প্রশ্ন আসুক না কেন এই চ্যাপ্টার থেকে, বিশেষ করে এই টপিক থেকে 2 মার্কসের যাই প্রশ্ন আসুক না কেন, চোখ বন্ধ করে লিখে চলে আসতে পারবে, চোখ বন্ধ করে লিখে চলে আসতে পারবে। তো দেখো আমি কিভাবে বলেছি, আচরণবাদ যেটার প্রবক্তা হচ্ছেন জে.বি. ওয়াটসন। কি বললাম? মনোবিজ্ঞানী জে.বি. ওয়াটসন, অর্থাৎ মনোবিদ জে.বি. ওয়াটসন, উনি হচ্ছেন আচরণবাদের প্রবক্তা। এবং এরই সাথে বলি, আগে এই পার্টটা আমরা কভার করি। আচরণবাদের অন্য নাম কি? আমরা আচরণবাদের ইংরেজি টার্মটা হচ্ছে বিহেভিয়ারিজম। কি বললাম? বিহেভিয়ারিজম। দেখো BEHAVIOURISM, বিহেভিয়ারিজম, এটারই বাংলা হচ্ছে আচরণবাদ, যার প্রবক্তা হলেন জে.বি. ওয়াটসন। তাহলে এই আচরণবাদের আলোচনার মূল বিষয়বস্তুটা কি? আমরা যে সিলেবাসে আচরণবাদটা পড়বো বা বিহেভিয়ারিজমটা পড়বো, এর মূল বিষয়টা কি, কি নিয়ে আলোচনা করেছেন জে.বি. ওয়াটসন? তো সেটাই দেখো আমি ছোট্ট করে লিখেছি। জে.বি. ওয়াটসন আচরণবাদ আলোচনা করতে গিয়ে উনি কি বুঝিয়েছেন? আচরণবাদ বলতে আচরণটাকে কোনটাকে বলছেন? বলছেন উদ্দীপক আর প্রতিক্রিয়া। উদ্দীপক আর প্রতিক্রিয়ার যে রিলেশনটা, উদ্দীপক আর প্রতিক্রিয়ার যে সম্বন্ধটা, অর্থাৎ এস আর আর এর যে বন্ডিং, এস আর আর, কি বললাম? এস আর আর। এই এস আর আর মানে কি? এস কথার অর্থ হচ্ছে স্টিমুলাস, আর আর কথার অর্থ হচ্ছে রেসপন্স। তাহলে এস মানে কি? এস মানে স্টিমুলাস। স্টিমুলাসের বাংলা কি? স্টিমুলাসের বাংলা হচ্ছে উদ্দীপক। আর আর মানে কি? আর মানে হচ্ছে রেসপন্স। তো রেসপন্সের বাংলা কি? রেসপন্সের বাংলা হচ্ছে প্রতিক্রিয়া, যেটা অলরেডি আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। দেখো উদ্দীপক ও প্রতিক্রিয়ার সম্বন্ধ, অর্থাৎ এস আর আর এর যে রিলেশন, এই এস আর আর এর সম্পর্ককেই উনি মূলত আচরণ বোঝাচ্ছেন। অর্থাৎ এক কথায় যদি আমি সহজ সরল করে যদি এক্সাম্পল দিতে চাই, তাহলে কি বলবো? তোমার সামনে কোনো একটা বস্তু বা কোনো একটা বিষয় বা কোনো একটা ঘটনা যখন থাকছে, তার পরিপ্রেক্ষিতে তোমার যে আচরণটা সৃষ্টি হচ্ছে বা তার পরিপ্রেক্ষিতে তোমার যে আচরণটা বহিঃপ্রকাশ হচ্ছে, এইটা হচ্ছে প্রতিক্রিয়া। আর তুমি যার জন্য তোমার আচরণটা তৈরি হলো, যার জন্য তুমি আচরণটা করলে, সেই ব্যক্তিটা বা সেই বস্তুটা হচ্ছে তোমার কাছে উদ্দীপক। মাথায় ঢুকলো? কি বললাম? আবার বলছি, তোমার চোখের সামনে যে বস্তু বা বিষয় বা যা রয়েছে, আমি যদি একটা এক্সাম্পল দিই, তোমার চোখের সামনে একটা মোবাইল ফোন রয়েছে, তাহলে মোবাইল ফোনটা হচ্ছে তোমার কাছে কি? উদ্দীপক। আর মোবাইল ফোনটা বেজে উঠলো, তুমি ফোনটা নিয়ে হ্যালো, এই যে হ্যালো, এই যে তুমি রেসপন্স করছো, কি করছো? এটা প্রতিক্রিয়া করছো হ্যালো বললে, তাই তো? প্রতিক্রিয়া করলে, কি করলে? এটা প্রতিক্রিয়া করলে। কিসের জন্য প্রতিক্রিয়া করলে? হ্যান্ডটাই কি হ্যালো বললাম? পাগল হয়ে গেছি নাকি আমি? না। তার মানে কিসের জন্য? সামনে মোবাইল ফোন ছিল, মোবাইল ফোনটা বেজে উঠলো, তাই তো? ও টুনি মা, তোমার টুনি কথা শোনে না, এই যে বেজে উঠলো ফোনটা, রিংটোন বেজে উঠলো, তুমি টুক করে কি করলে? টুক করে ফোনটা রিসিভ করে হ্যালো বললে। তার মানে মোবাইল ফোনটা কি? মোবাইল ফোনটা হচ্ছে তোমার কাছে উদ্দীপক, আর তুমি যে হ্যালো বললে, এইটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া। মাথায় ঢুকলো? তাহলে এই যে উদ্দীপক আর প্রতিক্রিয়ার যে সম্বন্ধটা, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল আচরণ। দেখো তার সাথে আমি আরও একটা কথা লিখিয়েছি, যে যার দ্বারা মানুষের সমস্ত আচরণগুলি পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার দ্বারা অর্জিত হয়। মিথস্ক্রিয়া মানে কি? ইন্টারাকশন। ইংরেজিতে আমরা কি বলি? ইন্টারাকশন। তুমি যে পরিবেশ পরিস্থিতির মধ্যে রয়েছো, সেই পরিবেশের সঙ্গে ইন্টারাকশনের মধ্য দিয়েই তো তোমার আচরণটা অর্জন হচ্ছে, তাই না? তুমি যখন যে পরিস্থিতির মধ্যে থাকছো, যখন যে পরিবেশে থাকছো, সেই পরিবেশ
পরিবেশের উপর ভিত্তি করেই তোমার আচরণ কিন্তু তৈরি হচ্ছে, তাই না? তুমি যখন বিদ্যালয়ে থাকছো তাহলে বিদ্যালয় হচ্ছে একটা পরিবেশ, তাহলে বিদ্যালয়ে যখন থাকছো তখন তোমার আচরণ আর এক রকম থাকছে, কারণ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ওনাদের সাথে তোমার যে মিথস্ক্রিয়াটা হচ্ছে, ওনাদের সাথে তোমার যে ইন্টারাকশনটা হচ্ছে, তার উপর ভিত্তি করেই তো তুমি আচরণটা অর্জন করছো, তাই না? আবার একই রকমভাবে তুমি যখন বন্ধু বান্ধবীদের সাথে থাকছো তখন তোমার আচরণটা আর এক রকম হচ্ছে, তাই তো? আবার তুমি যখন তোমার নিজের পরিবারের সাথে থাকছো, মানে কি, এই যে তোমার ফ্যামিলি হচ্ছে একটা পরিবেশ, তাহলে এই পরিবেশ বা পরিবারের সাথে বা এই পরিস্থিতির মধ্যে যখন থাকছো তখন তোমার মধ্যে কি আর একটা আলাদা ধরনের আচরণ তৈরি হচ্ছে। অর্থাৎ পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে তোমার মিথস্ক্রিয়ার মধ্য দিয়েই যে আচরণটা অর্জিত হয়, এই আচরণটারই নাম দিচ্ছেন জেবি ওয়াটসন আচরণবাদ। শুধু একটা হচ্ছে আচরণ, আর আচরণ দ্বারা যে তত্ত্বটা, যে থিওরিটা আমরা পড়ছি, সেটাই হয়ে যাচ্ছে আচরণবাদ। মাথায় ঢুকলো? বিহেভিয়ারিজম। ক্লিয়ার? আচরণবাদের ইংরেজি হচ্ছে বিহেভিয়ারিজম। তাহলে এক কথায় যদি আমি তোমাকে এক কথায় উত্তর দেবে, জাস্ট ওয়ান সেন্টেন্স, ওকে? তুমি বলবে মনোবিদ জেবি ওয়াটসন আচরণবাদকে বা আচরণকে কি দিয়ে উল্লেখ করেছেন, বা আচরণবাদকে কি দ্বারা উল্লেখ করেছেন, বা আচরণবাদ বলতে কি বুঝিয়েছেন? বলো, উত্তর দাও। মনোবিদ জে.বি. ওয়াটসন আচরণবাদ বলতে কি বুঝিয়েছেন? তাহলে উত্তর কি হবে? জাস্ট এইটুকুটা, তাই তো? মনোবিদ জে.বি. ওয়াটসন আচরণবাদ বলতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সম্বন্ধকে বুঝিয়েছেন, অর্থাৎ এস এবং আর এর রিলেশনকে বুঝিয়েছেন, সম্পর্ককে বুঝিয়েছেন। মাথায় ঢুকলো? কি বললাম? যার দ্বারা ব্যক্তি মানুষ কি করে, তার আচরণগুলি পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া দ্বারা অর্জন করে থাকে। যেমন যখন যে পরিবেশে থাকবে সেই পরিবেশের সঙ্গে সে যেমন মিথস্ক্রিয়া করবে, যেমন ইন্টারাকশন করবে, তার উপর ভিত্তি করে সে আচরণটা অর্জন করবে, তাই না? সব জায়গাতে কি একরকম আচরণ করি? তুমি যখন বান্ধবীর সাথে থাকো তখন কি আচরণটা কি একরকম হয়? তখন তো বলে বাবু খেয়েছ, তাই না? কি তখন কি আচরণ? আবার তুমি যখন একটা শিক্ষকের সামনে আছো, তুমি কি শিক্ষককে বলবা বাবু খেয়েছ? কানের নিচে ঠাস করে এটা দিয়ে দিবে না? তার মানে কি তোমার আচরণটা কি হচ্ছে? উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হচ্ছে। তোমার সামনে উদ্দীপক যদি কোনো মানুষ বা তোমার বান্ধবী বা তোমার বন্ধু হয়, তোমার আচরণ একরকম থাকছে। তোমার সামনে উদ্দীপকটা যদি কোনো শিক্ষক বা তোমার মা বা বাবা হন, তাহলে তার সামনে তোমার আচরণটা একরকম থাকছে। তার মানে তুমি যখন যে পরিবেশে থাকছো সেই পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে বা সেই পরিবেশের সঙ্গে ইন্টারাকশনের মধ্য দিয়ে তোমার মধ্যে আচরণটা সৃষ্টি হচ্ছে। এই যে টোটাল তত্ত্বটা, এই তত্ত্বটারই নাম দিচ্ছেন জেবি ওয়াটসন আচরণবাদ। মাথায় ঢুকলো? কি বললাম? এর মধ্যে আমরা যখন টেক্সট বইটা পড়বো তখন আরও জানতে পারবো পদ্ধতিগত আচরণ বলতে কি বোঝো। এই পদ্ধতিগত আচরণের প্রবক্তা জেবি ওয়াটসন। তো এর মধ্যেই কিছু ডিটেলস রয়েছে যেটা আমরা যখন আমরা টেক্সট বইটা পড়বো তখন অবশ্যই কিন্তু এগুলো ভালো করে জানতে হবে। মাথায় ঢুকলো? বা আমি যখন তোমাদের নোটসগুলো দেবো সেই নোটসের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো লেখা থাকবে। তাহলে তোমাদের পরীক্ষাতে যদি দেয় যে আচরণবাদ কি বা আচরণবাদ বলতে কি বোঝো, মনোবিদ জেবি ওয়াটসন আচরণবাদকে কি অর্থে ব্যবহার করেছেন 2 মার্কসের জন্য, তাহলে জাস্ট এইটুকুটা লিখে দিতে হবে। আচরণবাদ কি যদি এটা দেয় তাহলে এইটুকুটা লিখে দেবো। আচরণবাদ হলো মানুষের সমস্ত আচরণগুলি পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া দ্বারা অর্জিত হয়, এবং মনোবিদ জেবি ওয়াটসন আচরণবাদকে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সম্বন্ধ অর্থে বুঝিয়েছেন, অর্থাৎ এস আর আর এর সম্পর্ককে বুঝিয়েছেন। ক্লিয়ার হয়েছে? ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে তো? কমেন্টস করো প্লিজ, রেডি, তাড়াতাড়ি কমেন্টস করে জানাও ভালো মতো বুঝতে পেরেছো কোনটাকে আচরণ বলছি, কোনটা তোমার বিহেভিয়ার। আর এই বিহেভিয়ার যে তত্ত্ব, বিহেভিয়ারের যে তত্ত্বটা, যে থিওরিটা, সেটাই হয়ে যাচ্ছে তোমার বিহেভিয়ারিজম অর্থাৎ আচরণবাদ। মাথায় ঢুকলো? কি বললাম? তাহলে আমরা কিভাবে মনে রাখবো? আচরণবাদের অন্য নাম বিহেভিয়ারিজম, ইংরেজিতে বলে বিহেভিয়ারিজম। আচরণবাদ তত্ত্বের প্রবক্তা জেবি ওয়াটসন, এবং আচরণবাদ বলতে আমরা কি বুঝি, মনোবিদ জেবি ওয়াটসন মূল আচরণবাদকে কোন অর্থে ব্যবহার করেছেন। জাস্ট এইটুকুটা যদি ভালো করে জেনে নিতে পারো, তুমি কিন্তু টু 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 কি, তাই তো? 2-2 একদম চোখ বন্ধ করে 2-2। এবার এর মধ্যে থেকে আমাদের 5 মার্কস কি করবে কি করবে না সেটা আমি আগে টোটাল চ্যাপ্টার কনসেপ্টটা দেবো, লাস্টে তারপর বলে দেবো। ওকে, এরপর চলে আসছি আমরা গেস্টাল্ট তত্ত্ব।
ও মাই গড, একটা দারুণ একটা টপিক কিন্তু আমাদের সিলেবাসে অ্যাড হয়ে গেছে, যেটা অলরেডি গেস্টাল্ট তত্ত্ব আমাদের 12-এর সিলেবাসেও আছে, ক্লাস 12 যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়ে দিচ্ছে তাদের সিলেবাসেও কিন্তু গেস্টাল্ট তত্ত্বটা রয়েছে। তো এই গেস্টাল্ট তত্ত্বটাও কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তো একই রকমভাবে যদি আমরা বলি যে গেস্টাল্ট তত্ত্বের প্রবক্তা কে বা কারা, ভালো করে দেখো, গেস্টাল্ট তত্ত্বের প্রবক্তা কিন্তু একজন নয়, দুজন নয়, আছে তিনজন। তিনজন তিনজন ইকো হচ্ছে না সিনেমাটিক মতো? তাহলে গেস্টাল্ট তত্ত্বের প্রবক্তা কিন্তু একজন দুজন নয়, এরা তিনজন। এনারা তিনজন রয়েছে। কে কে? এক, কোহলার, কফকা এবং ওয়ারদাইমার। দেখে নাও ভালো করে, কোহলার, কফকা, ওয়ারদাইমার বা কোনো বই ওয়ার্দিমার লেখা থাকবে। এনাদের একত্রে কি বলে জানো? কে কে ডাব্লু। এনাদের একত্রে বলা হয় কে কে ডাব্লু। কে কে ডাব্লু মানে কি? আর কি হচ্ছে নাকি? কে কে ডাব্লু আবার কোন কথা? আরে বাবা দেখো দেখো, টেনশন করছো কেন? কে মানে কোহলার, এ ফর অভিষেক, ঠিক একই রকমভাবে কে ফর কোহলার। আচ্ছা আবার কে আছে? কে ফর কফকা। এবার ডাব্লু আছে, ডাব্লু ফর ওয়ারদাইমার, ডাব্লু ফর ওয়ারদাইমার বা ওয়ার্দিমার। তাহলে গেস্টাল্ট তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কোহলার, কফকা এবং ওয়ার্দিমার বা ওয়ারদাইমার। এই তিনজনের নাম মনে থাকবে তো? কোহলার, আমার সাথে সাথে বলো, কোহলার, কফকা এবং ওয়ারদাইমার। এই তিনজন হচ্ছেন কে কে ডাব্লু মানে নামে পরিচিত বা কে কে ডাব্লু স্কুল নামে পরিচিত। ওকে, আচ্ছা এখানে স্কুল মানে কিন্তু কোনো বিদ্যালয় নয়, এখানে স্কুল কথার অর্থ হচ্ছে ব্রাঞ্চ। এখানে এই যে শিক্ষা মনোবিদ্যার চিন্তাধারা পড়ছি, তো এগুলো হচ্ছে এক একটা চিন্তার বিষয়, মানে চিন্তনীয় বিষয়, শিক্ষা মনোবিদ্যের আবিষ্কৃত বিষয় বা শিক্ষণ কৌশল বলতে পারি আমরা। ওকে, আচ্ছা এর অন্য নাম কি? গেস্টাল্ট তত্ত্বের অন্য নাম অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব। দেখো, অন্তর্দৃষ্টিমূলক শিখন আমার লিখে দিয়েছি, এই যে অন্য নাম গেস্টাল্ট তত্ত্বের অন্য নাম কি? অন্তর্দৃষ্টিমূলক শিখন, মনে থাকবে। এবার গেস্টাল্ট শব্দের অর্থও রয়েছে, গেস্টাল্ট শব্দটার অর্থ রয়েছে, এটা তো আমরা অন্তর্দৃষ্টিমূলক শিখন নামেও জানি, এর অন্য নাম হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন। কিন্তু গেস্টাল্ট কথাটার অর্থ কি? গেস্টাল্ট কথাটার অর্থ হচ্ছে সমগ্রতা, সমগ্র মানে সম্পূর্ণ, মনে থাকবে। গেস্টাল্ট কথার অর্থ হচ্ছে সমগ্রতা বা কাঠামো বা প্যাটার্ন বা সংগঠন, অনেক কিছুই বলতে পারি আমরা, বা অবয়ব। কি কি বললাম? গেস্টাল্ট শব্দের অর্থ কি? এখনই যদি তোমাকে আমি জিজ্ঞেস করি কি বলবে? গেস্টাল্ট শব্দের অর্থ হচ্ছে কাঠামো বা অবয়ব বা সংগঠন বা প্যাটার্ন বা, বলে দিলাম। আর এর অন্য নাম কি? অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব বা অন্তর্দৃষ্টিমূলক শিখন। আচ্ছা, গেস্টাল্ট তত্ত্বের মূল বক্তব্যটা কি? মানে হোয়াট ইজ গেস্টাল্ট থিওরি? হোয়াট ইজ গেস্টাল্ট থিওরি? গেস্টাল্ট তত্ত্বটা কি? হোয়াট ইজ গেস্টাল্ট স্কুল বা অন্তর্দৃষ্টিমূলক শিখনটা কি? দেখো, এই কি এর উত্তরটা তো আমি দেখতে দিব না। দেখো দেখো, আমাকে আমাকে দেখে লাভ নাই। দেখো কি বলছি, সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ প্রত্যক্ষণের মধ্য দিয়ে সমস্যা সমাধান করা। অর্থাৎ প্রাণী যখন কোনো সমস্যার সামনে উপস্থিত হয়, ভালো করে শুনবে, হ্যালো হ্যালো ইউ ইউ, ভালো করে শোনো, না হলে বুঝতে পারবে না। প্রাণী যখন কোনো সমস্যার সামনে উপস্থিত হয় তখন প্রাণী কি করে? প্রাণী সেই সমস্যাটিকে সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করে। কি বললাম কি বললাম কি বললাম? প্রাণী কি করে? প্রাণী সেই সমস্যাটিকে সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করে এবং তার মধ্য দিয়ে, সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে বা সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করার মধ্য দিয়ে সে সমস্যার সমাধান করতে সক্ষম হয়। আর এই যে সমস্যা সমাধানের কৌশলটা, এটা প্রাণীর মধ্যে হঠাৎই জাগরিত হয়। এমনটা নয় সে আগে থেকেই ভেবে এসছে, প্রি প্ল্যানিং করে এসছে, এরকমটা নয়। সে হঠাৎ তার মনের মধ্যে এই সমস্যা সমাধানের কৌশলটা জাগরিত হয়। তাহলে কি বললাম বুঝতে পারলাম? গেস্টাল্ট তত্ত্ব বা অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বের মূল বক্তব্যটা কি? মূল বক্তব্যটাই হচ্ছে প্রাণী যখন কোনো সমস্যার সামনে উপস্থিত হয়, সে তুমিও হতে পারো, আমিও হতে পারি, বা তুমি আমি যে কেউ, তাহলে ইতর প্রাণী হতে পারে। তাহলে প্রাণী যখন কোনো সমস্যার সামনে উপস্থিত হয়, সেই সমস্যাটিকে সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করে, কোনো অংশ বিশেষ নয়, এইটুকু অংশ করলাম, আবার ওইটুকু অংশ দেখলাম, আবার এইটুকু অংশ দেখলাম, আবার এইটুকু অংশ দেখলাম, এরকম না।
গোটা সমস্যাটিকে সামগ্রিক মানে কি সম্পূর্ণভাবে ভালো করে পর্যবেক্ষণ করবে এবং পর্যবেক্ষণের মধ্য দিয়ে বা প্রত্যক্ষণের মধ্য দিয়েই সে সমস্যার সমাধানে পৌঁছাবে। আর এই সমস্যার সমাধানের কৌশলটা কি বললাম? এই সমস্যা সমাধানের কৌশল প্রাণীর মধ্যে হঠাৎ জাগরিত হয়। মনে থাকবে, প্রাণীর মধ্যে হঠাৎ জাগরিত হয়। এই যে কৌশলটা, এই কৌশলটার নামই হচ্ছে গেস্টাল্ট স্কুল বা গেস্টাল্ট তত্ত্ব বা অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব। মূল বক্তব্যটা ছোট্ট করে এখানে লেখা আছে, কিন্তু হঠাৎ জাগরিত হয় ওটা আমি লিখিনি, আমি তাও লিখে দিতে পারছি। এই কৌশল হঠাৎ জাগরিত হয়, ঠিক আছে? এই কৌশল হঠাৎ জাগ্রত বা জাগরিত, যা ইচ্ছা লিখতে পারি, হয়। মনে থাকবে, লিখে নাও। কি হেল্পফুল হচ্ছে তো আজকের ক্লাসটা? অ্যান্ড লাস্ট আছে আমাদের দ্য মোস্ট ইন্টারেস্টিং, লাভলি, একদম একদম মানে কি বলবো, রিয়েলি বলছি, এই টপিকটা যে সিলেবাসে অ্যাড হয়েছে না, সব থেকে বেশি কেউ খুশি না হোক, আমি কিন্তু প্রচুর খুশি হয়েছি। কারণ এই টপিকটা সিলেবাসে থাকবে বলে আমি এত বছর ধরে অপেক্ষায় ছিলাম। আর এই টপিকটা সিলেবাসে থাকবে বলে আমি প্রত্যেকটা বছর স্টুডেন্টদেরকে বলতাম, তোরা না জীবনে কোনো পাপ করেছিলি, নিশ্চয়ই কোনো পাপ করেছিলি বলেই তোদের এই টপিকটা সিলেবাসে অ্যাড করছে না, গ্র্যাজুয়েশনে আছে। কিন্তু দেখো, আমি জানি না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি করে আমার কথাটা শুনে নিয়েছে। 11 সেকেন্ড সেমিস্টারে এই টপিকটা অ্যাড করে দিয়েছে। ওই জন্য বললাম সব থেকে বেশি কিন্তু আমি খুশি হয়েছি। একটা চুমু, সিরিয়াসলি বলছি। তাহলে কি জিনিসটা কি, চলো একটু দেখে নেই। তাহলে মনোসমীক্ষণবাদ বা এর আরেকটা নাম আছে মনোবিশ্লেষণ, যাকে আমরা ইংরেজিতে বলি সাইকো অ্যানালাইসিস। নামটা শুনেই কেমন যেন একটা শ্রীহরণ হয়ে গেল না? হ্যাঁ, লোমগুলো কেমন খাড়া হয়ে গেল। হ্যাঁ, সাইকো অ্যানালাইসিস, ও মাই গড, নামের মধ্যেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি আমরা, কি তাই তো? একদম ঠিকই ধরেছো, দারুণ রহস্যময় ব্যাপার এটা, দারুণ রহস্যময়। যখন পড়াবো, যখন শেখাবো ক্লাসে, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে যাবা, চোখের পাতা পড়বে না, গ্যারেন্টি। ভিডিও ক্লাস দেবো এটার, কিন্তু সেটা কিন্তু প্রাইভেট ভিডিও ক্লাস থাকবে, ওকে, অনলি ফর গ্রুপ স্টুডেন্টদের জন্য। চলো তাহলে মনোসমীক্ষণবাদ বা মনোবিশ্লেষণবাদ বিষয়টা কি আগেই জেনে নিই। এই তত্ত্বের প্রবক্তাকে বা মনোবিশ্লেষণ তত্ত্ব বা মনোসমীক্ষণবাদ তত্ত্ব, এর প্রবক্তা হচ্ছেন, এই যে প্রবক্তাকে মনোসমীক্ষণের, সিগমন্ড ফ্রয়েড। নামটা কিন্তু শুনে রাখো, পুষ্পার মতো, নামটা শুনে রাখো, পুষ্পার মতো, সিগমন্ড ফ্রয়েড, একদম স্টার নেম এটা। তাহলে সিগমন্ড ফ্রয়েড হচ্ছেন মনোসমীক্ষণবাদ বা মনোবিশ্লেষণ তত্ত্বের প্রবক্তা। ইনি হচ্ছেন একজন ভিয়েনার তোমরা নাম শুনেছো জায়গা নিশ্চয়ই। ভিয়েনার একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। শুধু তাই নয়, উনি কিন্তু একজন মনোবিদ। মনে থাকবে, ভিয়েনার একজন নাম করা চিকিৎসক, নাম করা মনোবিদ, নাম করা মানসিক রোগ বিশেষজ্ঞ, ইনি হচ্ছেন সিগমন্ড ফ্রয়েড। তো এই সিগমন্ড ফ্রয়েড এই তত্ত্বের প্রবক্তা হিসাবে কিন্তু পরিচিত, অর্থাৎ সাইকো অ্যানালাইসিস বা মনোসমীক্ষণবাদ বা মনোবিশ্লেষণ তত্ত্বের উনি প্রবক্তা। আচ্ছা, এটা কি তাহলে? এই মনোসমীক্ষণবাদ বা সাইকো অ্যানালাইসিসটা হচ্ছে একটা থেরাপি। আচ্ছা, থেরাপি মানে কি? থেরাপি শব্দটা শোনা লাগছে, কোথায় যেন শুনেছি। ও হ্যাঁ, শুনেছি তো। থেরাপি শব্দের অর্থ হচ্ছে চিকিৎসা, মনে থাকবে। তাহলে সাইকো অ্যানালাইসিস হচ্ছে একরকম থেরাপি, অথবা আমরা বলতে পারি সাইকো অ্যানালাইসিস হচ্ছে একরকম চিকিৎসা পদ্ধতি, যার দ্বারা কি করা হয়, তোমার মনের মধ্যে, আচ্ছা তোমার মানে তুমি নিজেকে ভেবো না আবার, মানে অ্যাকচুয়ালি যে মানসিকভাবে স্বাস্থ্যহীন, মানসিক দিক থেকে অসুস্থ, শারীরিক নয়, আমরা অসুস্থ দুরকমভাবে হতে পারি। একটা শারীরিক, জ্বরে গা হাত পা পুড়ে যাচ্ছে এটা, আর একটা মানসিক, মানে ভেতর ভেঙে যাচ্ছে, ভেতর শূন্য হয়ে যাচ্ছে, হাহাকার, চিৎকার, কাঁদতে পারছি না, জোরে চিৎকার করে কাঁদতে পারছি না, হতাশায় ভুগছে, এইরকম ব্যক্তি
মানসিকভাবে অসুস্থ হয়ে থাকতে পারে, হতাশায় ভোগে, ডিপ্রেশনে চলে গেছে, এই ধরনের ব্যক্তির কথা বলছি আমি, তাই তো? তাহলে যে সমস্ত ব্যক্তিগণ বা ব্যক্তিবর্গ মানসিকভাবে অসুস্থ বা মানসিকভাবে স্বাস্থ্যহীন, তাদের মধ্যে যে মানসিক ব্যাধিগুলো রয়েছে, অর্থাৎ মানসিক রোগে আক্রান্ত যারা, এই মানসিক রোগগুলোকে দূর করতে সাহায্য করে যে থেরাপি, সেই থেরাপিটাই হচ্ছে সাইকো অ্যানালাইসিস থেরাপি বা মনোসমীক্ষণবাদ বা মনোবিশ্লেষণ তত্ত্ব। মনে থাকবে কি বললাম? আবারও বলছি, মনোবিশ্লেষণ বা মনোসমীক্ষণবাদ কি, বা মনোসমীক্ষণ তত্ত্ব বা মনোবিশ্লেষণ তত্ত্বটা কি, যার প্রবক্তা হচ্ছেন ভিয়েনার চিকিৎসাবিদ অর্থাৎ মানসিক রোগ বিশেষজ্ঞ এবং নামকরা মনোবিদ, উনি হচ্ছেন সিগমন্ড ফ্রয়েড। আমার সাথে সাথে আরেকবার, সিগমন্ড ফ্রয়েড। ফ্রয়েড ফ্রয়েড তো সিগমন্ড ফ্রয়েড হচ্ছেন এই মনোসমীক্ষণবাদের প্রবক্তা। শুধু তাই নয়, উনি কি বলছেন? উনি বলছেন যে এটি এমন একটি চিকিৎসা পদ্ধতি, আগে এটাই জানতে হবে আমাদের, যে সাইকোঅ্যানালিসিস বা মনোসমীক্ষণ হচ্ছে একটা থেরাপি। কিসের থেরাপি? চিকিৎসা থেরাপি বা একটা চিকিৎসা পদ্ধতি, যার দ্বারা ব্যক্তিবর্গের মানসিক ব্যাধিগুলিকে বা মানসিক রোগগুলিকে, ব্যাধি মানেই হচ্ছে রোগ বা অবস্টাকেলস বলতে পারি, বাধা বলতে পারি, তো মানসিক ব্যাধিগুলিকে বিশ্লেষণ করে তাকে নির্মূল করা হয়, মানে তাকে সেই মানসিক ব্যাধিগুলো তার মনের মধ্যে থেকে দূর করতে সাহায্য করা হয়। বা আমরা এইভাবে আরও যদি গুছিয়ে বলি, কিভাবে বলবো, যে সাইকো অ্যানালাইসিস থেরাপি বা সাইকো অ্যানালাইসিস বা মনোসমীক্ষণবাদ চিকিৎসা পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যার দ্বারা ব্যক্তি নিজের মনের মধ্যে যে থাকা, জমে থাকা বা লুকিয়ে থাকা বা অবদমিত হয়ে থাকা যে ব্যাধিগুলো রয়েছে, এই ব্যাধিগুলোকে চিহ্নিত করতে বা নিজেকে বুঝতে পারে এবং নিজেকে বুঝে সেই অনুযায়ী এই ব্যাধিগুলোকে দূর করে নিজেকে নির্মূল করতে পারে যে পদ্ধতির দ্বারা বা যে থেরাপির দ্বারা, সেই থেরাপিটাই হচ্ছে সাইকো অ্যানালাইসিস থেরাপি বা মনোসমীক্ষণবাদ। মনে থাকলো কি বললাম? মনে থাকলো? তো আমাদের এই যে তিনটে মূল গুরুত্বপূর্ণ টপিক, সবাই ক্লিয়ার হয়েছে তো? এইটা বলো, তাহলে আমি নেক্সট কথাতে যাব। আগে ভালো করে বলে নাও, সবার ক্লিয়ার হয়েছে? আমি প্রত্যেকের মেসেজ দেখছি, ইয়েস অর নো, ইয়েস অর নো, জলদি কমেন্টস করো, জলদি। আচরণবাদ জেবি ওয়াটসনের এই যে মূল বক্তব্যটা আমি বোঝালাম, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? নেক্সট, গেস্টাল্ট তত্ত্ব কোহলার, কফকা, ওয়ার্দিমার, অর্থাৎ KKW'র যে গেস্টাল্ট তত্ত্ব বা অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব, তার মূল বক্তব্যটাও আমি বুঝালাম। এবং লাস্ট আমি বললাম সিগমন্ড ফ্রয়েডের সাইকো অ্যানালাইসিস থেরাপি বা মনোসমীক্ষণবাদ বা মনোবিশ্লেষণ তত্ত্ব, এটারও মূল বক্তব্য কী বা এটা কী বিষয় নিয়ে কাজ করেছে, সেইটাও আমি কিন্তু তোমাদেরকে এখানে বোঝালাম। দেখো, মূল বিষয় বা মূল বক্তব্য কিন্তু পরপর আমি এখানে লিখে দিয়েছি। আচরণবাদেরটাও লেখা আছে, গেস্টাল্ট তত্ত্বের লেখা আছে, মনোসমীক্ষণবাদেরটাও লেখা আছে। তো এবার একটু তোমরা আমাকে বলো যে সব কিছু কি বুঝতে পেরেছো? ক্রিস্টাল ক্লিয়ার তো? কোনো সমস্যা নেই তো? নেই? ভেরি গুড। তাহলে একটু এবার শুনে নাও, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ক্লাসটা মনোযোগ দিয়ে শুনছিলে। আমাদের যেহেতু সেকেন্ড সেমিস্টার, এই যে চ্যাপ্টার, আমাদের এখান থেকে 5 মার্কসের বড় প্রশ্ন আসবে। 5 মার্কসের, এখান থেকে কিন্তু কোনো 10 মার্কসের প্রশ্ন আসবে না। এখান থেকে কোনো 10 মার্কসের প্রশ্ন আসবে না। সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন বহুদিন আগে আলোচনা হয়েছে, প্রায় 1.5 মাস আগে, কি তাই তো? তো এখান থেকে আমরা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেবো, সব থেকে বেশি গুরুত্ব দেব, সেটা হচ্ছে মনোসমীক্ষণবাদটাকে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার মন বলছে। দেখো, পুরনো অভিজ্ঞতা, এত বছর ধরে পড়াচ্ছি, গ্র্যাজুয়েশন এই পার্টগুলো রয়েছে, যেহেতু যারা মেজর ক্লাস মানে অনার্স নিয়ে যারা পড়ে তাদের ক্ষেত্রেও রয়েছিল, এখন তো সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই মনোসমীক্ষণবাদ বা মনোবিশ্লেষণ তত্ত্বটা কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে। তো কি কি পড়বে এর মধ্যে থেকে সেটাও আমি বলে দিচ্ছি। এবং আরেকটা যেটা পড়বে, গেস্টাল্ট তত্ত্ব, এটাও কিন্তু একটু ভালো করে তোমরা পড়ে রাখো। গেস্টাল্ট তত্ত্ব এটা ক্লাস 12-এর সিলেবাসে থাকলেও 11 তোমাদের যেহেতু নিউ সিলেবাস, তোমাদের কিন্তু এখান থেকে 5 মার্কসের প্রশ্ন আসতেই পারে। তো এবার প্রশ্ন, স্যার কী পড়বো এটা তো বললেন না। দেখো, 2 মার্কসের জন্য তো তোমাদেরকে এগুলো একটু পড়তেই হবে, যে আচরণবাদ বলতে কি বোঝো, জেবি ওয়াটসন আচরণবাদকে কি অর্থে ব্যবহার করেছেন, এই ধরনের প্রশ্ন, বা আচরণবাদের 2টি বৈশিষ্ট্য লেখো, বা আচরণবাদের 2টি শিক্ষাগত গুরুত্ব লেখো। এইভাবে 2 মার্কসের জন্য দিয়ে দিবে। একই রকমভাবে গেস্টাল্ট তত্ত্বের ক্ষেত্রেও তাই, যে অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব বলতে কি বোঝো বা গেস্টাল্ট তত্ত্ব বলতে কি বোঝো, এই তত্ত্বের প্রবক্তা কে বা কারা,
এইভাবে প্রশ্নটা দিতে পারে। একই রকমভাবে শিক্ষাক্ষেত্রে গেস্টাল্ট তত্ত্বের দুটি বক্তব্য উল্লেখ করো, এটাও দিতে পারে, বা দুটি শিক্ষাগত গুরুত্ব উল্লেখ করো। একই রকমভাবে 2 মার্কসের জন্য এখানেও দিতে পারে যে মনোসমীক্ষণবাদ বলতে কি বোঝো এরকম, বা মনোবিশ্লেষণ তত্ত্ব বলতে কি বোঝো, বা মনোবিশ্লেষণ তত্ত্বের প্রবক্তা কে, মনোবিশ্লেষণ তত্ত্ব বলতে কি বোঝো, এই টাইপের প্রশ্ন দিতে পারে। বা মনোবিশ্লেষণ তত্ত্বের মূল বিষয়টি কি বা মূল বক্তব্যটি কি, এটা জাস্ট যেটুকু লিখে দিয়েছে এটুকুটাই তোমাদের কিন্তু 2 মার্কসের জন্য লিখতে হবে। কিন্তু 5 মার্কসের জন্য যদি দেয় তাহলে কি লিখবো? 5 মার্কসের জন্য তোমরা যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা রেডি করবে সেটা হচ্ছে মনোসমীক্ষণবাদের শিক্ষাগত গুরুত্ব, এডুকেশনাল ইমপ্লিকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে মনোসমীক্ষণবাদের প্রভাব। শিক্ষাক্ষেত্রে মনোসমীক্ষণবাদের প্রভাব এখান থেকে লিখে রাখো। যারা নিজেরা হোম টিউটারের কাছে পড়ছো, বিদ্যালয়ে পড়ছো, নিজের বাড়িতে টিউশন পড়ছো, তারা টিচারকে অবশ্যই বলবে এই টপিকের এই প্রশ্নটা যেন অবশ্যই তোমাকে রেডি করাই, যে মনোবিশ্লেষণ তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব বা শিক্ষাক্ষেত্রে মনোবিশ্লেষণ তত্ত্বের বা মনোসমীক্ষণবাদের গুরুত্ব আলোচনা করো বা প্রভাব আলোচনা করো। এই যে এই প্রশ্নটা একই রকমভাবে তোমরা গেস্টাল্ট তত্ত্বেরও শিক্ষাগত প্রভাব, এই দুটো কিন্তু ভালো করে দেখে রেখো। আচরণবার্তা না দেখলেও চলবে, 2 মার্কসের জন্য দেখতে পারো। ওকে, একটা আমি বাদ রাখলাম, যখন সাজেশন দিব তখন তো তোমরা পেয়ে যাবে, কোনো টেনশন নেই। যখন সাজেশন দেবো তখন তোমরা পরীক্ষার আগে সেটা সব পেয়ে যাবে। কিন্তু আপাতত যেহেতু ক্লাস চলছে, আজকে আমি চ্যাপ্টার কনসেপ্টটা দিলাম, এই কনসেপ্টের মধ্যেই আমি কিন্তু বলে দিলাম যে এই দুটো প্রশ্ন, এই দুটো টপিক, গেস্টাল্ট থেকে শিক্ষাগত প্রভাব, গেস্টাল্ট তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব, আর মনোসমীক্ষণবাদেরও সেম শিক্ষাগত গুরুত্ব, দুটোর মধ্যে কিন্তু একটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। সুতরাং এখনই লিখে রাখো, যারা আমার কাছে ক্লাস করছো তারা তো অবশ্যই পাবে, সমস্ত ম্যাটেরিয়ালস পেয়ে যাচ্ছ। এটাও একটু বলে দিই তোমাদেরকে, যখন বললাম যারা চাইছো অ্যাডমিশন নিতে, যারা ভাবছো যে কিভাবে অ্যাডমিশন নেব, তাদের উদ্দেশ্যে বলছি চিন্তার কোনো কারণ নেই, চোখ বন্ধ করে অ্যাডমিশন নিতে পারো। যারা ক্লাস করছে তাদের কাছ থেকে ফিডব্যাক দেখতে পারো, ক্লাস কেমন হবে না হবে তার জন্য তোমরা অনলাইন প্রচুর ফ্রি ক্লাস দেওয়া রয়েছে, সেই ফ্রি ক্লাসগুলো ফলো করো। যদি ভালো লাগে তবেই অ্যাডমিশন নাও, তার আগে অ্যাডমিশন নিতে আমি বলছি না। স্যার দক্ষিণা লাগবে, অবশ্যই, ফ্রি বলে তো কিছু হয় না। তাহলে অ্যাডমিশন ফিসটা কিন্তু তোমার বাড়ির পাশে যে বিরিয়ানির দোকান, সেখান থেকে 1 প্লেট বিরিয়ানি কিনে যা খাওয়ার খরচ, তার চেয়েও কম কিন্তু তোমাদের অ্যাডমিশন ফিস। ওকে, এই অ্যাডমিশন ফিস তোমাদের ইয়ারলি অর্থাৎ গোটা সেমিস্টার বেসিসেও রয়েছে, আর যারা গোটা সেমিস্টার বেসিসে দিতে পারবে না তাদের জন্য মান্থলি বেসিসেও রয়েছে, মাসে মাসেও তোমরা কিন্তু ইনস্টলমেন্ট আকারে দিতে পারো। তো সে কিভাবে দিবে না দিবে তার ডিটেলস জানার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করো 8509456622। আবারও বলছি 8509456622 এই নাম্বারে, অথবা আমার আরও একটা নাম্বার তোমাদেরকে বলে দিচ্ছি 9046025267। দেখো নাম্বারটা নিচে ইয়েলো বক্সে লেখা আছে, বা এই যে বক্সটা স্ক্রিনের নিচে দেখো, দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ক্র্যাশ কোর্স গ্রুপ, এই যে কথাটা লেখা আছে, একটা নাম্বার দেওয়া আছে 9046025267। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং অ্যাড্রেস, তুমি কোন জেলা থেকে বলছো, আর সাবজেক্ট অবশ্যই মেনশন করবে, ক্লাসটা অবশ্যই উল্লেখ করবে, কারণ আমাদের এতগুলো সাবজেক্টের ক্লাস চলছে সাবজেক্ট স্পেসিফিক স্পেশাল এক্সপার্ট টিচার্স দ্বারা। সুতরাং যার যে সাবজেক্ট প্রয়োজন সেই সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারবে। প্রশ্ন, স্যার বাকি সাবজেক্টের ক্লাসগুলো কেমন হবে? সেই বাকি টিচারদের ক্লাসগুলোও ইউটিউবে অনেকগুলো ক্লাস ফ্রি দেওয়া আছে, একটু ভিডিও অপশানে গিয়ে দেখে নাও, তোমার যে সাবজেক্টটা প্রয়োজন সেই সাবজেক্টের 2-1টা ক্লাস দেখলেই তুমি বুঝতে পারবে যে ক্লাসগুলো কেমন হয়, বা তোমার পছন্দ হচ্ছে কিনা, বা তুমি বুঝতে পারছো কিনা। মেনলি হচ্ছে বোঝাটা, যে তুমি বুঝতে পারছো কিনা, কারণ সবাই ভালো পড়ায় কিন্তু বোঝার ক্ষমতাটা কিন্তু সবার একরকম নয়, আর বোঝানোর ক্ষমতাটাও কিন্তু সবার একরকম নয়। সুতরাং যিনি বা তুমি যে ভর্তি হবে, তুমি আগে নিজে ক্লাসগুলো দেখো, উপলব্ধি করো বুঝতে পারছো কিনা, ভালো লাগলে অবশ্যই অ্যাডমিশন নাও। ওকে, আর আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর আজকের ক্লাসে তোমরা রেটিং কত দিচ্ছ, 5 স্টারের মধ্যে কত স্টার রেটিং দিচ্ছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে, কারণ তোমার একটা ফিডব্যাক আমাকে কিন্তু 1% এনার্জি দেয়, 10টা ফিডব্যাক 10% এনার্জি দেবে, 100টা ফিডব্যাক
100% ফুল এনার্জি দিয়ে দিবে। ওকে, তো অবশ্যই শেয়ার করে দিবে আর আজকের ক্লাসটি লাইক করে কমেন্টস করে জানাবে। আর অবশ্যই 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 যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট, লাভ ইউ অল, টাটা।